হচ্ছে রসায়নের পরিচিতি, পদার্থের অবস্থা, রসায়নের পরিচিতি, পদার্থের অবস্থা ও আমরা বলতে পারি হচ্ছে বায়ুমণ্ডলের পরিচিতি, এরকম কিছু একটা। হ্যাঁ, বায়ুমণ্ডল নিয়েও পড়াশোনা করব, বায়ুমণ্ডলের পরিচিতি। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম। দেখো তো চ্যাপ্টারের নামের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, আদার্স কালারের পেন নাই না, এখানে থাকলে ভালো হতো। সো রসায়নের পরিচিতি যেটা আছে, পদার্থের অবস্থা আছে এবং বায়ুমণ্ডলের পরিচিতি আছে, মানে কয়েকটা পার্ট এখানে আছে আমাদের, তিনটা। প্রথমটা হচ্ছে রসায়নের পরিচিতি, তাই না? সো রসায়নের পরিচিতি যদি আমাদেরকে দেখতে হয় তাহলে এই পার্টটা আমরা হচ্ছে প্রথম পার্ট আমাদের। পদার্থের অবস্থা এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, আর বায়ুমণ্ডলের পরিচিতি এটা হচ্ছে আমাদের থার্ড পার্ট। তাহলে এই চ্যাপ্টারটাকে আমরা কয়টা ফেজে ভাগ করব? তিনটা ফেজে, তিনটা ভাগে। ওকে, তো রসায়নের পরিচিতি বলতে এই যে কেমিস্ট্রি নামটা লিখছি না, এই নামটা কি এমনি এমনি আসছে? মানে আমি তুমি দিছি, কোন একজন বিজ্ঞানী দিছে? আচ্ছা বলো তো তোমার নাম কি? ড্রিয়ন। আচ্ছা ড্রিয়ন, আচ্ছা বসো। ড্রিয়ন নামটা আসতে গেলে ওটা আনকমন একটা নাম, তাহলে এই নাম আসতে গেলে কতগুলো নাম পরিবর্তন করে আসা লাগছে বলো তো? ও জন্মের সময় ওর আব্বু একটা নাম সাজেস্ট করছে, ওর আম্মু একটা সাজেস্ট করছে, ওর দাদি একটা সাজেস্ট করছে, ওর নানি একটা সাজেস্ট করছে, সব কিছু চেঞ্জ করে করে ওর নাম কি হয়েছে? ড্রিয়ন। তার মানে এই কেমিস্ট্রি শব্দটা কি মানে এরকম ভাবে আসছে নামটা, নাকি চেঞ্জ হতে হতে আসছে? চেঞ্জ হতে হতে আসছে। শুরুতে যেটা বলা হতো কেমিস্ট্রি শব্দটা আসার আগে, শুরুতে যেই শব্দটাকে সাজেস্ট করা হয়েছে সেটা হচ্ছে আলকিমিয়া। কি বললাম? আলকিমিয়া। এবার মনে হচ্ছে ভাই আলকিমিয়া তো অনেক বড় একটা ওয়ার্ড, এটাকে একটু ছোট করা দরকার। এখান থেকে এটা আসছে আলকেমি। কি আসছে? আর এই যে কেমি থেকে পরবর্তীতে কি আসছে? কেমিস্ট্রি। বুঝছো? তাহলে এখন তোমাদের এমসিকিউ এর মধ্যে কোথায় কোশ্চেন আসে জানো? এই যে আলকিমিয়া, আলকেমি, কেমিস্ট্রি, এই যে এই দুটা ওয়ার্ড আছে না, একটু কেমন যেন ওই যে সৌদি আরবের আলাদিনের এই টাইপের লাগতেছে না? তো তাহলে কি বলো তো, আলকেমি হচ্ছে একটা আরবি শব্দ থেকে আসছে। কোথা থেকে? তো আলকেমির পাশে আমরা লিখবো হচ্ছে আরবি শব্দ, মানে এটা উৎপত্তি হচ্ছে আরবি ভাষা আর কি, মানে আরবি ভাষা, বা এটাকে একটা আরবি শব্দ বলতে পারো, এইটা একটা। আর আলকিমিয়া বলতে ওই যে মানে এগুলো মুসলমানদের ওই যে সিন্দাবাদ দেখছো কেউ? আলাদিনে ওই যে চড়ে বেড়াইতো পার্টিতে করে, এরকম ওয়ার্ড টট দেখা যায়। তো সো এটা হচ্ছে আলকিমিয়া বলতে একটা সভ্যতাকে বোঝায়, সেটাকে বুঝে হচ্ছে মিশরীয় সভ্যতা। কি বোঝায়? মিশরীয় সভ্যতা। এই দুটা কোশ্চেন তোমরা হচ্ছে সামনে খুলবা না, তোমাদের শীট খুললে পেয়ে যাবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে রসায়নের পরিচিতি থেকে আগে জানলাম, কেমিস্ট্রি তো আমরা পড়তে আসছি, কেমিস্ট্রির নামটা কিভাবে আসছে তো আমার সাথে সাথে একটু লিখে ফেলতে হবে, ঠিক আছে? আমার সাথে সাথে একটু খাতায় তুলে ফেলতে হবে, তাহলে এটা তোমার অনেক কাজে দিবে। এইটা তোমার শর্ট নোট হবে পরীক্ষার আগে, পরীক্ষার আগের রাতে এত তো পড়তে পারবে না, শর্ট নোট হচ্ছে এটা। তো তুলছো সবাই মোটামুটি? আচ্ছা, তো গেল। তাহলে এই যে কেমিস্ট্রি নামটা হয়েছে, কেমিস্ট্রি নামকরণ তো হয়ে গেল, তাহলে এখন এই কেমিস্ট্রির ভিতরে আলোচনা কি নিয়ে করবো, এটা নিয়ে এখন গবেষণা করতে হবে। মানে কোনো কিছু নাম হয়েছে বা তুমি কিভাবে নিজেকে গড়ে তুলবে, এটা নিয়ে গবেষণা করতে হবে। তো এই গড়ে তোলার পিছনে কয়েকজন বিজ্ঞানী বেশ ভালো ভূমিকা রাখছিল, কয়েকজন বিজ্ঞানী বেশ ভালো ভূমিকা রাখছিল। সো আমাদের রসায়নের জনক আছে একজন, আর একজন হচ্ছে আধুনিক রসায়নের জনক। সো রসায়নের জনক যার নামটা আসে সেটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রি বইয়ের ফার্স্ট অধ্যায় ছিল ল্যাভোইসিয়ে, তাই না? তো আমরা একটু লিখবো, আমাদের জনকগুলো আগে লিখে ফেলি। রসায়নের জনককে, রসায়নের জনক হচ্ছে অ্যান্টনি ভন ল্যাভোইসিয়ে। তো আমরা সংক্ষেপে লিখলাম হচ্ছে ল্যাভোইসিয়ে, ঠিক আছে? আর আধুনিক রসায়নের জনককে জাস্ট কথার সামনে একটা আধুনিক অ্যাড করে দিব। আধুনিক রসায়নের জনক হচ্ছে জন ডাল্টনের নাম শুনছো? জন ডাল্টন। সো এগুলো নিয়ে কথা আছে, পর্যায় সারণীতে ল্যাভোইসিয়ে নিয়ে কথা আছে, এখন না। আচ্ছা, সো আধুনিক রসায়নের জনক হচ্ছে জন ডাল্টন। ওকে, আমরা এখন জানি একটা পরমাণু, কেমিস্ট্রি মানে কি? একটা পরমাণু, একটা পরমাণুকে যদি ভেঙে ফেলি, একদম টুকরা 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 করে ফেলি, ভিতরে একদম কেন্দ্রে কি পাবা? প্রোটন আর নিউট্রন, চারদিকে ঘুরতেছে কি? ইলেকট্রন। তার মানে পরমাণুকে ভাঙলে ছোট ছোট কণায় পরিণত হয়, এটা তো আমরা জানি। তা আগে বিজ্ঞানী ডেমোক্রিটাস নামে একজন বিজ্ঞানী ছিল, তিনি বলছিল পরমাণুকে আর ভাঙা যায় না, মানে এই কলমটাকে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে যাবে এরপর আর ভাঙা যাবে না। তাহলে এটাকে বলা হয়েছিল পরমাণুগুলো অবিভাজ্য। কি বলা হয়েছিল? পরমাণু না, পদার্থ, সরি, পদার্থগুলো হচ্ছে অবিভাজ্য। এটা কে বলছে? ডেমোক্রিটাস। কিন্তু পরবর্তীতে দেখা গেছে রাদারফোর্ডের পরমাণু মডেল আসে, রাদারফোর্ডের পরমাণু মডেল সবাই পড়ে আসছি, দেখছি কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন, চারদিকে ঘুরে কি? ইলেকট্রন। তার মানে পরবর্তীতে দেখা গেল পরমাণু বিভাজ্য, ভাঙে।
তার মানে প্রথমে তিনি যখন বলছিলেন ডেমোক্রিটাস সবাই মেনে নিছিল, তাহলে ডেমোক্রিটাসের মতবাদটা আমাদের একটু জানা লাগে। সেটা হচ্ছে কি বলতো, পরমাণু বিভাজ্য না অবিভাজ্য? তাহলে দেখো ডেমোক্রিটাস বলছিল যে পরমাণু, আমি বারবার একটা ভুল বলতেছি, পরমাণু না পদার্থ হবে, হ্যাঁ পদার্থগুলো হচ্ছে অবিভাজ্য, পদার্থগুলোকে আর ছোট ছোট টুকরায় ভাগ করা যায় না, এটা বলছিল হচ্ছে কি বিজ্ঞানী ডেমোক্রিটাস। আর ডেমোক্রিটাসের সাথে সহমত পোষণ করছিল, সহমত ভাই আছে না আমাদের, যাই বলে ঠিক আছে ঠিক আছে, সহমত, সহমত ভাই পাশে আছি, আগায় যাচ্ছি। তো ডেমোক্রিটাসের সাথে পাশে ছিল কে? বিজ্ঞানী অ্যারিস্টটল, ঠিক আছে। বিজ্ঞানী অ্যারিস্টটল হচ্ছে বলছিল, ডেমোক্রিটাস আর অ্যারিস্টটল মিলে বলছিল পদার্থগুলো অবিভাজ্য। সো তারা এই অবিভাজ্য যে অংশটা আছে, এই অবিভাজ্য অংশটার নাম দিছিল, ডেমোক্রিটাস নাম দিছিল যে পরমাণু। এটার নাম কি দিছিল? তো একটা কোশ্চেন আছে, পরমাণু নামকরণ বিজ্ঞানী কে করেন? পরমাণু নামকরণ কে করেন? ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস, এই কোশ্চেনটা আসে আমাদের এক্সামে, একটু স্টার মার্ক করে নিব। পরমাণু নামকরণ কে করেন? তাহলে পরমাণু মানে কি? যাকে আর ছোট ছোট টুকরায় ভাগ করা যায় না। এইবার আস্তে আস্তে তো আমাদের ওই যে আধুনিক রসায়ন পড়া শুরু হলো, তারপর তোমরা রাদারফোর্ডের নাম শুনছো না? এইবার রাদারফোর্ড চলে আসছে। রাদারফোর্ড এসে বলছে না এটা তো হবে না। রাদারফোর্ড এসে বলছে হচ্ছে মানে রাদারফোর্ড প্রমাণ করছে, এটা প্রমাণ করছে কি পরমাণু কি, বলো কি? বিভাজ্য। পরমাণু হচ্ছে বিভাজ্য, এটা রাদারফোর্ড প্রমাণ করে দেখাইছে যে পরমাণু হচ্ছে বিভাজ্য, পরমাণু হচ্ছে বিভাজ্য, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফ্যাক্ট। এখন আমি কিন্তু পড়াইতে গেলে তোমাদেরকে ছোট্ট ছোট্ট কিছু জায়গায় আমি কিন্তু ইচ্ছা করে কোনো একটা জিনিস ভুল বলবো, কোনো একটা জায়গায় কোনো একটা কিছু আমি হচ্ছে দেখবো তোমাদের মনোযোগটা কেমন আছে। আচ্ছা তোমরা একটু লেট করে ফেলছো, আচ্ছা আমরা আবার একটু শুরু করি। দেখো আমি ছোট্ট ছোট্ট জায়গায় কিছু কিন্তু ভুল বলবো, তোমরা কিন্তু এখনো একটা জিনিস আমি ভুল বলছি অলরেডি, তোমরা ধরতে পারো নাই। তার মানে তোমরা হচ্ছে একদমই নতুন ভাবে কেমিস্ট্রিটা শুরু করতেছো, তাই তো? অনেকদিন গ্যাপ ছিল মাঝে, এটা কি সত্যি? অনেকদিন গ্যাপ ছিল। আচ্ছা এই জায়গায় আমি বলছি না ডেমোক্রিটাসের সাথে যে সহমত ভাই অ্যারিস্টটল করছে, ডেমোক্রিটাসের ড আছে, তাহলে সহমত ভাই কি অ্যারিস্টটল করবে? ড ড ফর আরেকজন বিজ্ঞানীর নাম কি বলছে এখানে? ডাল্টন না? তাহলে বলো ডেমোক্রিটাসের ভাই যদি তুমি ধরো তোমার ভাইয়ের নাম রাখবা, তোমার নামের সাথে মিলাই রাখবা না? ওর নাম যেমন ড্রিয়ন, তাহলে ওর ভাইয়ের নাম কি আরেকটা ড দিয়ে রাখবো। তাহলে ডেমোক্রিটাসের সাথে সহমত করবে কি অ্যারিস্টটল? তাহলে কে এটা সহমত করবে? এভাবে মনে রাখবো, তাহলে এটা হবে ডাল্টন, এটা অ্যারিস্টটলটাই কাটুক। এই জায়গায় তোমাদের ভুল হয়, এই জায়গাটাতেই তোমাদের ভুল হয়। ডেমোক্রিটাসের সাথে সহমত করবে ডাল্টন, আর বিরোধিতা করবে কে? বিরোধিতা করবে হচ্ছে অ্যারিস্টটল। সো বিরোধিতা করবে, লেখো বিরোধিতা করছিল অ্যারিস্টটল, বিরোধিতা করছিল হচ্ছে অ্যারিস্টটল বিজ্ঞানী, বুঝছো? তাহলে এই জিনিসটা ভুলের মাধ্যমে যখন শিখলা তখন আর কি ভুল হবে? তো মনে রাখবে এরকম যে ডেমোক্রিটাস বলছিল পরমাণু অবিভাজ্য, এর সাথে সহমত দিছিল কে? ড ফর ডাল্টন। আর অ্যারিস্টটল কি করছিল? বিরোধিতা করছিল, ওকে। আর রাদারফোর্ড এর মধ্যে কি কাজ করে বসলো? পরমাণু বিভাজ্য প্রমাণ করে ফেলছে, দ্যাটস ইট। আর পরমাণু বিভাজ্য প্রমাণ করার পর এটাকে আরো সামনে ফার্দার এগিয়ে নিয়ে গেল কে? নিলস বোর। তাহলে নিলস বোর এইটাকে সামনে কি করে নিয়ে গেল? আরো এগিয়ে নিয়ে গেল। তাহলে নিলস বোর থেকে আমরা মূলত সবকিছুর আইডিয়া পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এইটুক তো অনেক মানে মাথার মধ্যে প্রেসার হয়ে যাচ্ছে, সহজ করে দেন। তাহলে আমি এখন কি করবো, একবার রিভিউ করে দিই জায়গাটা। আমি বলছি প্রথমে কেমিস্ট্রি, কেমিস্ট্রি তো একটা নাম, নাম থেকে অবশ্যই নামের আকিকা টাকিকা অনেক কথা আছে, তাহলে নাম চেঞ্জ হতে থাকে, চেঞ্জ হতে হতে তো কেমিস্ট্রিতে আসছে। আমি দেখছি প্রথমে ছিল আলকিমিয়া, পরবর্তীতে হয়েছে আলকেমি, তারপরে হয়েছে কেমিস্ট্রি। সো আলকেমি হচ্ছে আরবি ভাষা থেকে উদ্ভূত, আলকিমিয়াকে বলা হয় মিশরীয় সভ্যতা। সব মুখস্থ হয়েছে? ওকে। এখন আসো রসায়ন নিয়ে এখন পড়ালেখা করতে হবে, রসায়ন বানাইতে হবে, কি নিয়ে আলোচনা করেছে বুঝতে হবে। রসায়নের জনককে? ল্যাভোইসিয়ে। আধুনিক রসায়নের জনককে? জন ডাল্টন। আচ্ছা, সো ডেমোক্রিটাস নামে একজন বিজ্ঞানী ছিল, তিনি বলছেন যে পদার্থগুলো অবিভাজ্য আর ভাঙা যায় না। সো ডেমোক্রিটাসের ড আছে, ড ফর ডাল্টনও তার সাথে সহমত ভাই করছিল। আচ্ছা, আর অ্যারিস্টটল তাহলে কি করছিল? বিরোধিতা করছিল। এখন পরমাণু যে অবিভাজ্য না বিভাজ্য এটা তো আমরা জানি, ভেঙে কি শুধুমাত্র ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যায় না? তার মানে পরমাণু, আসো পরমাণুগুলো কি অবিভাজ্য না বিভাজ্য? তাহলে বিভাজ্য। ভেঙে কি কি পাওয়া যায় বলো তো? এই জায়গায় বলো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তার মানে এটা কি আধুনিকে পরমাণুগুলো বিভাজ্য, এটা প্রমাণ করছে কে? রাদারফোর্ড। তাহলে ইতিহাস পড়া শেষ। পরিচিতি হচ্ছে এরকমই ছিল, এতটুকুই। আর পরিচিতির মধ্যে আরো কিছু টপিক তোমাদের শিটে লেখা আছে,
সেটা আমি বলে দিচ্ছি, সেটাও মনে রাখার টেকনিক আছে, টেকনিক দিয়ে পড়বো। এখন বলো এইখান থেকে যদি দুই একজনকে কোনো কোশ্চিন করি, কারোর কি মানে মিস যাওয়ার সম্ভাবনা আছে? আই হোপ নাই, একটু চিন্তা করতে হবে। আচ্ছা ভাইয়া তুমি একটু পরে আসছো না, তো এইটুক নিয়ে চিন্তা করার দরকার নাই, এটা আমি আবার রিভিউ করবো। এখন থেকে যা পড়াচ্ছি একটু খাতা কলম বের করে তোলা শুরু করে দাও। হ্যাঁ, এখন থেকে যা পড়াচ্ছি শোনো, তোমরাও একটু পরে আসছো কে কে এখানে, এখান থেকে আর চিন্তা করার দরকারই নাই। এখান থেকে তোমার ফ্রেন্ডরা আছে, একটু ফাঁকা রাখো, তুলে নিবা। কিন্তু পরবর্তীতে আমরা হচ্ছে পরবর্তী অংশটা যাতে মিস না করি, ঠিক আছে? পরবর্তী অংশ থেকে মনোযোগ দাও। তাহলে এইটুকু আমাদের শেষ তোলা, আমরা ক্লিন করে দিব। ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে পরের অংশে যাওয়া। পরের অংশটা আমরা বলবো হচ্ছে, ধরো আমাদের এরকম কিছু কথা আছে যে এখন তো আমের সিজন, তাই না? আম পাকা না কাঁচা আম, এখন কোন সিজন? পাকা আম। খাইতে কেমন লাগে? মিষ্টি। তাহলে মিষ্টি হয় কিসের জন্য? চিনি জাতীয়, চিনি জাতীয় কিছু। এই যে অ্যাসিড বললো না, অ্যাসিডটা থাকে কাঁচা আমে। পাকা আমে যখন হয় অ্যাসিডটা পরিবর্তিত হয়ে চিনিতে রূপান্তরিত হয়। চিনি কি? গ্লুকোজ আর কি? ফ্রুক্টোজ। তাহলে পাকা অংশের মধ্যে আমি যদি পাকা আম বলি আগে, যেহেতু আমি আমের সিজন দিয়ে এটা শুরু করতেছি, পাকা আম। পাকা আম মিষ্টি লাগে, তাই না? সো মিষ্টি যেহেতু লাগে, তাহলে এটাকে বলা হয়েছে মিষ্টি হয় হচ্ছে চিনি জাতীয় কিছুর কারণে। আর আমাদের চিনি তো ডিরেক্ট থাকে না, এখানে থাকে হচ্ছে কি? গ্লুকোজ, আরেকটা কি? ফ্রুক্টোজ। দ্যাটস ইট। তাহলে পাকা আমে কি কি থাকে? চিনি, চিনি চিনি থাকে। তোমাদের একটা এমসিকিউ এইভাবে আছে, চিনি বলে, আর চিনিকে ভাঙ ফ্রুক্টোজ। আচ্ছা, পাকা আমের সিজন বলে কি পাকা আম? কাঁচা আম তো অনেকে খুঁজে বেড়াচ্ছে এখন বাজারে যায়, তোমার বাসা থেকে বলে, আম্মু বলে যে একটু কাঁচা আম পাইলে নিয়ে আসিস, মানে লাগবে আমার। তাহলে কাঁচা আমও তো আমার পড়তে হবে। একটা ছন্দ মনে রাখবা যে কাঁচা আম টক মিষ্টি ফল। কি বললাম? কাঁচা আম টক মিষ্টি ফল। কিছু কাঁচা আম টক হয়, কিছু হালকা মিষ্টিও হয়। তাহলে একটা ছন্দ মনে রাখতে বলছে, কি? কাঁচা আম টক মিষ্টি ফল। এখান থেকে দেখো কি হয়, এটা তো কাঁচা আম, তাই না? তাহলে কাঁচা আমের মধ্যে টক ফর টার্টারিক অ্যাসিড থাকে। কি থাকে? টার্টারিক অ্যাসিড গেল। তাহলে টার্টারিক অ্যাসিড থাকে। এই যে ফল ফর ফর্মিক অ্যাসিড থাকে। কি থাকে? ফর্মিক অ্যাসিড থাকে। আর এই যে ভাইয়া আসলটাই তো বলেন নাই, মিষ্টির ইংলিশ কি? সুইট। কি? সুইট ফর সাইট্রিক অ্যাসিড থাকে। সাইট্রিক অ্যাসিড থাকে। তাহলে কাঁচা আমে কি কি অ্যাসিড থাকে? আর ভুল হবে জীবনে? এই তিনটা অ্যাসিড কাঁচা আমের মধ্যে থাকে, ঠিক আছে? কাঁচা আমের মধ্যে কাঁচা আম মিষ্টি, সরি টক মিষ্টি ফল। সো টকতে হচ্ছে টক ফর টার্টারিক অ্যাসিড, সুইট সুইট ফর সাইট্রিক অ্যাসিড, আর ফ ফর কি? ফর্মিক অ্যাসিড। বোঝা গেছে? এটা এমসিকিউ এর মধ্যে তোমার আসছে, কাঁচা আমে কোন কোন অ্যাসিড থাকে? যে সাইট্রিক অ্যাসিডটা আসছে বিগত বছরে। কোনটা আসছে? সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? সাইট্রিক অ্যাসিড থাকে। এবং এইগুলোকে একত্রে কি অ্যাসিড বলা হয়? জৈব অ্যাসিড। ওই যে একটা অ্যাসিডের নাম বুঝলে, প্রত্যেকটাকে একত্রে কি অ্যাসিড বলা হয়? জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডগুলো আমরা খেতে পারি, আমাদের কোনো সমস্যা হয় না। যেমন ভিনেগার, এখান থেকে একটা কথা মনে পড়লো, এখনই লিখে দিচ্ছি। ভিনেগারের মধ্যে 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড থাকে। কি থাকে? এই যে অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। সো এটাও আমি এখনই দেখাই দিলাম, পরবর্তীতে পিএইচ চ্যাপ্টারে দেখবা ভিনেগার আছে, ঠিক আছে? তো ভিনেগারের 6 থেকে 10%, এটার নাম কি? অ্যাসিটিক অ্যাসিড, বা এটার নাম কি? ইথানয়িক অ্যাসিড। কি অ্যাসিড? ইথানয়িক অ্যাসিড। ওকে, তাহলে আমাদের রসায়নের পরিচিতি পার্ট, কিন্তু পরিচিতি পার্টের মধ্যে আমাদের যে প্রথম টাইপটা ছিল, দেখো তো প্রথম টাইপটা কি ছিল আমাদের? রসায়ন পরিচিতি। রসায়ন পরিচিতির মধ্যে রসায়ন পরিচিতি, এটা টাইপ 1 ছিল। এটা আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের মোট টাইপ আছে আজকে হচ্ছে 13টা, আমাদের একটা টাইপ শেষ। রসায়নের পরিচিতি আমাদের মোট আজকে টাইপ আছে কয়টা? 2টা চ্যাপ্টার মিলাই 13টা টাইপ আছে, একটা টাইপ শেষ, সেটা হচ্ছে রসায়ন পরিচিতি। সো এখান থেকে আমি তোমাদের যদি একটা কোশ্চেন করি, তোমরা এইবার বইটা খুলতে পারো। এবার বইটা খুলে জাস্ট তুমি প্রথমে দেখো, এখানে 5টা হচ্ছে 5টা কোশ্চেন আছে একদম প্রথম টাইপে। প্রথম কোশ্চেন বলছে বস্তু ধর্ম ধারণ করে এরকম ক্ষুদ্রতম কণিকার নাম কি? আচ্ছা, এটা একটু অন্য টাইপের কোশ্চেন এখানে দিছে, বাট আমি এটা পরে আলোচনা করব। 1 নাম্বার যেটা আছে, বস্তু ধর্ম ধারণ করে এরকম ক্ষুদ্রতম কণিকার নাম কি? ধর্মটাকে প্রিজার্ভ করতেছে, ওটা দেখে তুমি তার ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য বলতে পারতেছো। এটা কি অণু হবে না পরমাণু হবে? এটা অণু হবে। আচ্ছা, অণু পরমাণু নিয়ে আইডিয়া কম আছে এখন না? অণু পরমাণু নিয়ে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্ট টাইপে এটা। তো আমাদের প্রথমটার অ্যান্সার কি হয়েছে? অণু। এটা আমরা একটু পরে ডিটেইলসে পড়বো, সমস্যা নাই। 2 নাম্বার, পরমাণু নামকরণ কে করেন? একটু আগে কিন্তু বলে দিছি, কে করেন?
ডেমোক্রিটাস না? আর ডাল্টন তাকে কি করেন? সহমর্মিতা প্রদর্শন করেন, মানে সহমর্মিতা, সরি সহমত। তাহলে এটা কি হবে? পরেরটার অ্যান্সার কি হবে? ডেমোক্রিটাস। 3 নাম্বার দেখো তো কি প্রশ্ন বলছে? কাঠ কয়লা। কাঠ কয়লা, কাঠ কয়লা, চিন্তা করো তো, কাঠ কয়লা আমরা পোড়াই, পোড়াইলে কি পাই? তাপ পাই, তাপ পাই, রান্না করি তারপর, তাই না? বারবিকিউ করি, 31st নাইটে বারবিকিউ পার্টি হবে, কি কাঠ কয়লা খুঁজে বেড়াও না? তো কয়লাকে পুরাইলে এই কয়লাটা আসলে কি? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি অপশনে আছে? তাহলে শুধু কার্বন আছে, তাহলে কার্বন। মূলত এটা হয় হাইড্রোকার্বন। কি? হাইড্রোকার্বন। এটা অপশনটা হাইড্রোকার্বন হলে ভালো হইতো। ঠিক আছে, হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত যৌগ। 4 নাম্বার, আলকেমি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? তাহলে আরবি। 5 নাম্বার কি? 4 নাম্বার আরবি। 5 নাম্বার, কাঁচা ফলে কোন অ্যাসিড থাকে? জৈব অ্যাসিড। এখন যদি স্পেসিফিক বলে এই 3টা অ্যাসিড, তাহলে অ্যানসার কি? 5 এর সবগুলো কি আমরা আমাদের পড়ার মধ্যে থেকে পাইছি? পাইছি। তাহলে কি কনফিডেন্স আসছে? আমরা এখানে পড়বো আর সলভ করব, তাহলে ইনশাআল্লাহ সব হয়ে যাবে। আমাদের সেকেন্ড টাইপে আমরা চলে যাব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ ছিল কি? রসায়ন পরিচিতি। এটা টাইপের নামটা একটু লিখো, টাইপ 1। এটা টাইপ করে লিখো, এটা হচ্ছে টাইপ 1। আমাদের কি ছিল? রসায়ন পরিচিতি। টাইপ 1 ছিল আমাদের কি? রসায়ন পরিচিতি। তো রসায়ন পরিচিতি তাহলে আমাদের শেষ। আমরা আজকে 13টা টাইপ শিখবো, তো আমরা একটু ফাস্ট আগাবো। হ্যাঁ, ওকে। রসায়ন পরিচিতি আমাদের শেষ। এই জায়গায় এই টাইপ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? সব বুঝছো? টাইপ 1 বুঝতে কষ্ট হয়েছে একটু ভাইয়া? লাস্টের টুকু বুঝছো যখন থেকে শুরু করলাম? ওকে, তুমি বুঝছো? তোমরা যারা পরে আসছো তাদের কথা জিজ্ঞাসা করছো। নাম এখনো জানি না, ক্লাস তো সপ্তাহে একটা করে নিব, তখন আস্তে আস্তে চিনে যাবো। ওটা শুনছি ড্রিয়ন না, নিয়ন আছে কেমিস্ট্রিতে 10 নাম্বার মৌল, তাহলে 10-এর থেকে ওটা ড্রিয়ন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওটা মনে থাকবে আর কি, একটু আনকমন নাম। নাম রাখছে কে তোমার? এটা ড্রিয়ন নামটা রাখছে কে জানো? আম্মু। তোমার আম্মু তো তাহলে শৌখিন মানুষ, ছেলের নাম অনেক সুন্দরভাবে রাখছে। আচ্ছা, 2 নাম্বার টাইপ হচ্ছে পদার্থের ভৌত ধর্ম। কি বললাম? পদার্থের ভৌত ধর্ম। ভৌত আর রাসায়নিক 2 ধরনের ধর্ম থাকে, জানো? ভৌত আর রাসায়নিক 2 ধরনের ধর্ম থাকে না? ভৌত মানে কি? জাস্ট অবস্থার পরিবর্তন, আর কিছুই না। নতুন কিছু উৎপন্ন এখানে হবে? হবে না। জাস্ট কি হবে? এক অবস্থায় ছিল আর এক অবস্থায় যাবে। এখানে জাস্ট তুমি চিন্তা করবা, পানি, আমরা যদি জাস্ট পানিকেই নিই, গরমকালে কি করি? পানিটাকে বরফ বানাই, তাই না? তারপর শরবতের মধ্যে দিই, হ্যাঁ, তাহলে বরফ। তারপর এটাকে হিট দিলে কি হয়? পানি। আর পানিকে হিট দিলে কি হয়? বাষ্প। পানি তো পানি লিখলে বুঝতে কষ্ট হচ্ছে, তাই এটাকে লিখলাম তরল। কি লিখলাম? তাহলে পানির এই জায়গায় অবস্থা কয়টা তুমি দেখো তো? পানির এটা কি অবস্থা বলবো দেখো তো? ভৌত অবস্থা। পানির ভৌত অবস্থা কয়টা? 3টা। কি কি? কঠিন, তরল, বাষ্প। এই বরফটাকে ইচ্ছা করলে আমরা কি লিখতে পারি? কঠিন। তাহলে কঠিন, তরল এবং বাষ্প। তাহলে একটা পদার্থের অবস্থা কয়টা করে থাকে? এটা একটা বিগত বছরের কোশ্চেন। একটা পদার্থের অবস্থা কয়টা করে থাকে? 3টা। এটা একটা বিগত বছরের কোশ্চেন। এবার বলবে পানির যে বরফ ফর্মটা, এটা আসলে কোন ফর্ম? এই যে কঠিন ফর্ম। এটা একটা বিগত বছরের কোশ্চেন। কোশ্চেন কঠিন হয়, কিন্তু কোশ্চেনটা বুঝতে হয়। মানে কোশ্চেন মনে করবা যে এত সহজ কোশ্চেন আবার দিবে আমাকে, না, তাহলে এটা হবে না, ওইটা হবে। ওই বেশি বুঝতে যে মানুষ ভুল করে, বুঝছো? সহজ কোশ্চেনই আসে। আর কেমিস্ট্রি আরো সহজ লাগবে, কারণ পড়াচ্ছি তো আমি, তাই না? SSS, সালিম সাদমান সিয়াম। নাম মুখস্থ, ওরটা যেমন আমার হয়েছে তোমারও মুখস্থ হয়ে যাবে। নাম মনে না থাকলে বললা SSS ভাই, সালিম সাদমান সিয়াম, 3টা S, সালিম সাদমান সিয়াম, বুঝছো? আচ্ছা, তো বরফ, তরল আর বাষ্প হয়েছে। এটা পানির ভৌত অবস্থা কয়টা? তাইলে 3টা। পারা যাবে। চতুর্থ একটা অবস্থা আছে পদার্থের চতুর্থ অবস্থা। পদার্থের লেখো, পদার্থের চতুর্থ অবস্থা, যেটা আর কি অতিরিক্ত তাপমাত্রায় উৎপন্ন হয়, সেটা হচ্ছে প্লাজমা। নাম শুনছো? হ্যাঁ, এটা মাঝে মাঝে আসতে পারে যে পদার্থের চতুর্থ অবস্থা বা সর্বশেষ অবস্থার নাম কি? কি হবে? প্লাজমা। এটা উচ্চ তাপমাত্রার ফলে এই অবস্থাটা তৈরি হয়। তবে এমনিতে যদি জিজ্ঞাসা করে পদার্থের ভৌত অবস্থা কয়টা, আমরা দাগাবো কয়টা? পানির ভৌত অবস্থা কয়টা? দাগাবো 3টা। এতটুকু আইডিয়া যদি হয়ে যায়, আমরা এবার সেকেন্ড টাইপের কোশ্চেন সলভ আমরা আই হোপ করতে পারি। আচ্ছা, আর একটু দেখাই দিই, করতে পারি, তাও মানে কিছু জিনিস অ্যাজাম্পশনে নেওয়ার দরকার কি। আমরা একটু সলভ করে দেখি। ধরো এই যে আমরা যখন একটা 3টা বক্স রাখবো, আমরা এখন এই একটা বক্স, গিফট বক্স আর কি, এই একটা বক্স, এই একটা বক্স। জার্সি কে কিনছো?
জার্সি কিনছো? এরকম গিফট বক্সে দিছে নাকি এমনি এমনি দিছে? এমনি এমনি দিছে। আচ্ছা, গিফট বক্সে দিবে, ভবিষ্যতে দিবে, বুঝছো? ভবিষ্যতে তুমি দিবা, ও দিবে, তো ভবিষ্যতে গিফট বক্সে পাবা। তো এগুলো একটা গিফট বক্স। এখন গিফট বক্সে দেখো আমরা করলাম কি, এই যে এগুলো হচ্ছে তোমার পরমাণু বা অণুগুলো, খুব কাছাকাছি আঁকবা, খুব কাছাকাছি, একটার সাথে আরেকটা লেগে আছে। হ্যাঁ, একটার সাথে আরেকটা কি আছে, আর এইটা একটু একটু দূরে দূরে আছে। আর এইটাই তো ভাই কথাই না, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অনেক দূরে দূরে অবস্থান করতেছে। সো এই জায়গায় যদি খেয়াল করো, পদার্থের অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করতেছে, তাহলে এগুলো হচ্ছে কাছাকাছি। অণুগুলো কোথায় কোথায় অবস্থান করতেছে? আর এটা কি অপেক্ষাকৃত, অপেক্ষাকৃত দূরে, আর এইটা হচ্ছে অনেক দূরে। আচ্ছা, দূরত্ব বাড়লে একটা কথা আছে না, দূরত্ব বাড়লে ভালোবাসা কমে। দূরত্ব বেড়ে গেছে এখানে অনেক, তাহলে কি হয়েছে? ভালোবাসা কমছে। তো ভালোবাসা যদি কমে, তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল কমে গেছে এখানে। তাহলে এটা লেখা আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে কম। এটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল, আকর্ষণ বল। এটা দূরত্ব সবচেয়ে বেশি, তাহলে ভালোবাসা কি সবচেয়ে কম, আকর্ষণ নাই একদম। আর এইটার আকর্ষণ কি সবচেয়ে বেশি না, কাছাকাছি অবস্থান করছে, সারা প্রতিদিন দেখা হচ্ছে, খুব সবচেয়ে আকর্ষণ সবচেয়ে বেশি। আর এটাই কি অনেক কম। আর এটাই হচ্ছে আকর্ষণ কি মাঝারি ধরনের আকর্ষণ। তাহলে আমরা দেখলাম যে আমাদের এখানে অণুগুলোর অবস্থান, এটাকে একটা পয়েন্ট দিতে পারো, অণুগুলোর অবস্থান কাছাকাছি। এটা কি অপেক্ষাকৃত দূরে, আর এটা কি অনেক দূরে। তাহলে যেটা দূরে সেটার ভালোবাসা কম, মানে আকর্ষণ কম, আন্তঃআণবিক আকর্ষণ কম। এটা হচ্ছে অনেক অনেক সবচেয়ে বেশি। আন্তঃআণবিক আকর্ষণ বল এটার সবচেয়ে কি বেশি। এটা কে বলো তো, এইবার বলো, যে যখন অণুগুলো কাছাকাছি থাকে, কম্প্যাক্ট অবস্থায় থাকে, তখন তারা কঠিন, তরল না বাষ্প? কঠিন। তাহলে এই অবস্থাটার নাম কি? কঠিন। কঠিন একটা ব্যাপার। তারপর এটা কি? তরল। আর এটা কি? বাষ্প, বা আমরা বললাম বায়বীয় অবস্থা। ঠিক আছে, তাহলে কঠিন অবস্থায় অণুগুলো খুব কাছাকাছি থাকে, তাহলে আন্তঃআণবিক দূরত্ব কি অনেক কম, দূরত্ব কম। এখানে আন্তঃআণবিক দূরত্ব কি, দূরত্ব কি, দূরত্ব কম, তাই এটা ভালোবাসা হয় যে আকর্ষণ বেশি। আর এটা দূরত্ব বেশি, তাই ভালোবাসা কম, মানে আকর্ষণ কম। বোঝা গেছে? পারা যাবে? আচ্ছা, বলতো এই যে কঠিন পদার্থগুলো যখন তুমি বরফকে রাখছো, বরফ কি জায়গা দখল করে? জায়গা দখল করে, মানে তার আয়তন আছে। তাহলে এটা হচ্ছে আয়তন আছে। তাহলে আমরা লিখবো যে কঠিন পদার্থ যেগুলো আছে, এগুলোর কি আছে? আয়তন আছে। তারপর আকার আছে। হ্যাঁ, আয়তন মানে তো জায়গা দখল করে, তাহলে এটার আকারও আছে। আচ্ছা, গেল। তরল, পানিকে যেখানেই রাখো সেই আকারই সে ধারণ করে। তুমি পানিকে একটা মগেও রাখতে পারো, তারপর একটা জগেও রাখতে পারো, একটা গামলার মধ্যেও রাখতে পারো, যে জায়গায় দাও ছড়ায় যায়। তাহলে এটার কি আকার আছে? আকার নাই, নির্দিষ্ট আকার নাই আর কি, আকার নাই। আয়তন আছে? আকার নাই, আয়তন কিন্তু আছে। পানির আয়তনটা, আয়তন এত মনে হয় কিছু করছো 9 10-এ নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আয়তন আছে। আর এইটা কি বায়বীয় অবস্থার কি? কিছুই নাই, কিছুই নাই, ভেসে বেড়াই খালি নাকি? হ্যাঁ, ভর আছে। গুড, ভর আছে। আর আয়তন নাই, কনফিউশন হচ্ছে তাই তো? কোশ্চেন সলভে চলে যায়, দেখি কি আমাদের দাঁড়ায়। দেখো কোশ্চেন সলভ 6 নাম্বার। এখন তোমরা আগে অ্যানসারটার দিকে তাকায়ও না, অ্যানসারটা একটু ঢেকে ঢেকে ট্রাই করো। ট্রাই করলে এখানেই পড়াটা হয়ে যাবে। শীট পাইছো তুমি? ওই যে তুমি বরফ পানির কোন অবস্থা? কঠিন। তার মানে এটা কি? এটা আসছে ডিপ্লোমা হচ্ছে 19-20-এ, নার্সিং এ সরি 19-20-এ। কোনটি পদার্থ আছে? এখানে একটা সুন্দর কোশ্চেন, পদার্থ হতে গেলে তার কি কি হওয়া লাগবে, এটা একটা কোশ্চেন আছে। পদার্থ, পদার্থ মানে কি? এই যে ধরো এই যে বেঞ্চটা, এটার কি একটা ওজন আছে না? তাহলে এটার ভর আছে। এটা জায়গা দখল করছে না? আয়তন আছে। এটা শেপ আছে না? আকার আছে। তাহলে যার আকার আছে, আয়তন আছে, জায়গা দখল করে, ভর আছে, সেটাকে কি বলবো? পদার্থ। এখন যদি আমি তোমাকে বলি বিদ্যুৎ, বিদ্যুৎ তো দেখতেই পাচ্ছি না, কোন দিক দিয়ে চলে আসতেছে, এ আবার কি পদার্থ হয়? তাপ দিলাম, খালি অনুভব করলাম, এটা আবার পদার্থ হইলো? আলো দেখতেছি কিন্তু কোথা থেকে কি হচ্ছে কিছুই তো বুঝতেছি না। আলোর ভর বের করো, পারবা? করা যাবে, আইনস্টাইন করছিল। আপনি আলোর ভর বের করছিল E = mc² দিয়ে, বুঝছো? তো
তো উনি তো ওই লেভেলের মানুষ, এটা আবার ব্যতিক্রম ফিজিক্সের। তার মানে আলো, তার মানে ভরটার বের করা যায় না, তাহলে এটা কমন সেন্স খাটাবা। তাহলে পদার্থ কোনগুলো না, এগুলো যদি আমরা একটু দেখি, এগুলো জাস্ট একটু ছোট করে লিখে দিই। পদার্থ না, তাহলে কি বলতো, যে তাপ বললাম না, তাপের সাথে একটা শক্তি লাগাবা, তাহলে তাপ শক্তি হবে। তারপর আলো, তারপর বিদ্যুৎ থেকেই আলো পাও না, বিদ্যুৎ, আর তাপ শক্তি আলো বিদ্যুৎ। তারপর আর কি হতে পারে, এই কয়টা আগে শিখি, তাপ শক্তি আলো বিদ্যুৎ। আর পদার্থ এখানে এক্সাম্পলের মধ্যে কি আছে, এটা কিন্তু ভুল হয় আমাদের। বাতাসকে আমরা পদার্থ নাই মনে করতে পারি। বাতাসকে পদার্থ তুমি না মনে করার রিজন কি, আমাকে একটু বলো। বাতাস ফ্লো করতেছে, বক্সে ভর্তি করলা, বাতাসটারে কি করলা, একটা বক্সের মধ্যে নিয়ে নিলা। যখন নিয়ে নিছো, একে কি তুমি চাপ দিলে তরল হবে কিনা বলো, হবে না? বায়বীয় অবস্থা, তাপ কমাই দিছো, তাপ কমাই দিছো, তরল হবে না? তরল হয় কি, পদার্থ না? তাহলে বাতাস কি পদার্থ? প্রমাণ হয়েছে। বাতাসকে একটা বক্সে ভরছো, এটা তো গ্যাস, গ্যাসটাকে তুমি যদি তাপ কমাও তাহলে কি হবে, তরল হয়ে যাবে না? তাহলে কি তরল হয় কি, পদার্থের তিনটা অবস্থা না, কঠিন, তরল আর কি বায়বীয়। তাহলে তরল হয় কি, পদার্থ, তার মানে বাতাস একটা পদার্থ। বুঝছো, প্রমাণ করা গেছে। এখন আসো, তাহলে আমাদের এটা অ্যান্সার হবে বাতাস। কোন পদার্থের আন্তঃকণা আকর্ষণ বেশি, কঠিনের। আকর্ষণ বেশি কার, কঠিন। কঠিন এই জায়গায় কি আছে, উদাহরণগুলো একটু লিখি। চিনি, লবণ, মানে যেগুলো আর কি সলিড দেখতে, চিনি, লবণ, তারপর কি বরফ, এগুলো সব কঠিন। তাহলে এখানে অ্যান্সার কি হবে, চিনি। বোঝা গেছে? কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয়, এই তিন অবস্থাতেই পাওয়া যায়? পানি বরফ অবস্থায় থাকে, তরল অবস্থায় থাকে, বায়বীয় অবস্থায় থাকে। শেষ। একই পদার্থের তিন অবস্থায় রূপান্তরের কারণ কি? তাপমাত্রা, তাপ বাড়াইলে কি হবে, কঠিন থেকে তরলে যাবে, তারপরে কোথায় যাবে, বাষ্পে যাবে। কমাইলে কি হবে, বাষ্প থেকে তরলে আসবে। তাহলে তিন অবস্থার কারণ কি, তাপের প্রভাব। আচ্ছা, কোনটি পদার্থ নয়? আলো। আলো কোনটি পদার্থ নয়? আলো। কয়টি পদার্থ কয়টি অবস্থায় বিরাজমান? তিনটি। চারটি অনেকে দেখাইতে ইচ্ছা করবে, তবে এইটা হচ্ছে এক্সেপশনাল। এক্সেপশনাল নট, মানে এক্সেপশন গুলো হচ্ছে আমাদের এক্সাম্পলের মধ্যে আনবা না, ঠিক আছে? তো আমরা হচ্ছে তাহলে তিনটা অবস্থা জানবো। তবে যদি বলে পদার্থের চতুর্থ অবস্থার নাম কি, জেনে রাখলাম, প্লাজমা। তাহলে আমাদের টাইপ 2 শেষ। শেষ। আচ্ছা, টাইপ 2 শেষ। এবার টাইপ 2 এর মধ্যে আমরা টাইপ 3টাকে ইনক্লুড করে ফেলতে পারি। সেটা হচ্ছে পদার্থের ভৌত ধর্ম। মানে এটা হচ্ছে পদার্থের কি দিছি, ভৌত ধর্ম। আর হ্যাঁ, না না, রাসায়নিক আমরা আমাদের মতো পড়তে পারি, বাট শীট অনুযায়ী করলে তোমার সুবিধা। তুমি তো এটাই পড়বা নাকি? এটাই পড়বা। তাহলে এখানে যেভাবে আছে, আমরা পদার্থের ভৌত ধর্ম নামটা দিচ্ছি, এটা হচ্ছে ভৌত অবস্থা ছিল। তাহলে আমরা লিখি ভৌত ধর্ম অবস্থা, একসাথে দিয়ে দিই, ঠিক আছে? সেটা হচ্ছে পদার্থের ভৌত ধর্ম অবস্থার মধ্যে আরেকটা অংশ আমরা দেখব। সেটা হচ্ছে এই যে বরফকে তাপ দিচ্ছি, গলতেছে না, গলে কি হচ্ছে, তরলে হচ্ছে। তরলকে তাপ দিচ্ছ, কি হচ্ছে, বাষ্পে। তাহলে কত তাপমাত্রায় সে গলে যাচ্ছে, এটা একটা কথা। আবার কত তাপমাত্রায় সে কিসে পরিণত হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে আমরা এইটুকু নিচেরটুকু একটু মুছে দিয়ে এটা একটু খেয়াল করি। সেটা হচ্ছে বরফ যখন তরলে পরিণত হয়, তখন কত তাপমাত্রায় তরলে পরিণত হচ্ছে বা গলে যাচ্ছে, কত তাপমাত্রায় গলা শুরু করছে, এটাকে তার বলা হয় গলনাঙ্ক। কি বলা হয়, গলনাঙ্ক। তাহলে গলনাঙ্ক জিনিসটা কি, যে তাপমাত্রায় কোনো একটা পদার্থ, কঠিন পদার্থ গলতে শুরু করে, তাকে কি বলা হয়, গলনাঙ্ক। এটা কি কঠিন জিনিস? আরে গলনাঙ্ক, গলন, যে তাপমাত্রায় গলা শুরু হয়েছে, তাহলে কি, গলনাঙ্ক। আচ্ছা, তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, মানে এই জিনিসটা কি, স্ফুটনাঙ্ক। তাহলে যে তাপমাত্রায় কোনো একটা তরল পদার্থ বাষ্পে পরিণত হওয়া শুরু করে, তাকে কি বলা হয়, স্ফুটনাঙ্ক। তো আমাদের পানির গলনাঙ্ক লাগে আর পানির স্ফুটনাঙ্ক লাগে। তো আমাদের পানির গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এইটা একটু লিখে নাও, এটা আমাদের লাগবে। এটা কার, পানির। পানির গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো প্রশ্নকর্তা যদি একটু অন্যভাবে তোমাকে নিয়ে খেলতে চাই, তাহলে বলবো যে ভাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড না দিয়ে আমি এটাকে কেলভিনে নিব। কি হবে, 0 + 273, তাহলে এটা কিসে চলে যাবে, তাহলে পানির গলনাঙ্ক 273 কেলভিন। আর যদি স্ফুটনাঙ্ক বলি, তাহলে 100 + 273, মানে এটা কত, 373 কেলভিন। জাস্ট এটা আমরা অ্যাডভান্স একটু জেনে রাখলাম। খুব কঠিন জিনিস, খুব কঠিন কিন্তু না, ঠিক আছে? তাহলে আমরা পানির গলনাঙ্ক পেয়ে গেলাম, স্ফুটনাঙ্ক পেয়ে গেলাম, ঠিক আছে? তো আমরা এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছি।
তাহলে গলনাঙ্ক একটা টার্ম ছিল, স্ফুটনাঙ্ক একটা টার্ম ছিল। গলনাঙ্ক কি? যে তাপমাত্রায় পানি গলতে শুরু করে, মানে যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে। আর যে তাপমাত্রায় কঠিন পদার্থ, তরল পদার্থ বাষ্পে পরিণত হতে পারে তাকে কি বলি? স্ফুটনাঙ্ক। পারা যাবে? আচ্ছা, এরপর একটা নতুন টার্ম তোমরা জানো, সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। এটাকে একটু স্টার মার্ক করো, ঊর্ধ্বপাতন। আচ্ছা, ধরো তোমার বাসায় অনেক হচ্ছে কাপড় চোপড় রেখে এক জায়গায় যাচ্ছ অনেক দিনের জন্য, কি করো? ওই কাপড় চোপড় ওভাবে রেখে দিলে ধরো ইঁদুর খেয়ে নিতে পারে, তেলা পোকা উঠতে পারে, কি করবা? কি দিবা ওর মধ্যে? ন্যাপথলিন দিবা না? এই ন্যাপথলিন যখন দিয়ে যাও ওর মধ্যে, এসে কি দেখো তোমার কাপড় চোপড় ভিজে গেছে? কিন্তু ন্যাপথলিন কিন্তু নাই, চলে গেছে। ন্যাপথলিন দিছিলা, ন্যাপথলিন এসে কিন্তু আর পাও না, ওটা কিন্তু উড়ে গেছে। তার মানে জিনিসটা কি? সেটা কিন্তু যদি গলে যাইতো তাহলে কি তরলে হয়ে তোমার কাপড় চোপড় নষ্ট হয়ে যাইতো? সেটা তো হয় নাই। তাহলে ও ন্যাপথলিন শুরুতে কি ছিল? একটা বলের মতো না, ছোট ছোট বল, তাহলে কঠিন, সাদা, হ্যাঁ কঠিন। সে যখন এসে দেখছো নাই, তার মানে সে উড়ে গেছে। তাহলে ঊর্ধ্বপাতন মানে হচ্ছে কঠিন পদার্থ সরাসরি তরলে না এসে বাষ্পে চলে যাবে। কোথায় যাবে? তাহলে এখানে লিখবো আমরা যে যখন কঠিন পদার্থটা সরাসরি কোথায় যাবে? বাষ্পে যাবে। আবার বাষ্পকে তাহলে তাপ দিলেই তো বাষ্পে যায় নাকি? ওর মধ্যে তাপ আছে, তাপ এসে বাষ্পে পরিণত হয়েছে। আবার যখন বাষ্প থেকে তাপ সরাই নিছো, তখন সে তরলে না এসে কোথায় আসবে? কঠিনে আসবে। মানে এই যে জিনিসটা অ্যারো চিহ্ন এদিকে, বাষ্প থেকে যখন কঠিনে আসবে, ডিরেক্ট কঠিনে আসবে, তখন তাপ কি দিবা না মাইনাস করবা? মাইনাস করবা। এইটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। কি বলা হয়? তাহলে এটা দেখে তুমি কি ডেফিনেশনটা বলতে পারবা? কঠিন পদার্থ যখন বাষ্পে পরিণত হয়, আর বাষ্প যখন তাপ হ্রাস করলে কঠিনে পরিণত হয়, তখন তাকে কি বলা হয়? ঊর্ধ্বপাতন। তরলের অস্তিত্ব আছে এখানে। তোমার মেইন পরীক্ষায় আসবে ঊর্ধ্বপাতিত পদার্থ কারা। ওই যে একটার নাম অলরেডি বলে ফেলছো, কি? ন্যাপথলিন। তাহলে দেখো এক্সাম্পল। হ্যাঁ, কার্বন। কার্বন মনে হয় সম্ভবত হবে না, বুঝছো? ন্যাপথলিন। মানুষ মারা গেলে একটা জিনিস ইউজ করা হয়, কি বলা হয়? কর্পূর। ন্যাপথলিন, কর্পূর। আয়োডিন, এটা তো আয়োডিন, চিনো না? আয়োডিন। তারপর নিশাদল চিনো? নিশাদল। নিশাদলের সংকেত কি বলতে পারবা? NH4Cl। আচ্ছা, তারপর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, LCl3। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, LCl3। ঠিক আছে? তারপর আরো আছে বেনজয়িক অ্যাসিড। কি আছে? বেনজয়িক অ্যাসিড। এটা নাম জাস্ট একটু মনে রাখো, যদি অপশনে আসলে দাগাইতে পারো। ন্যাপথলিন, কর্পূর, আয়োডিন, নিশাদল, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বেনজয়িক অ্যাসিড, এগুলোকে কি বলা হয়? ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার অংশ নাই। এদেরকে আরেকটা নাম বলে ঊর্ধ্বপাতিত পদার্থ। কি বলা হয়? ঊর্ধ্বপাতিত পদার্থ। ঠিক আছে? ঊর্ধ্বপাতিত পদার্থ এদেরকে বলা হয়। আচ্ছা, তো ঊর্ধ্বপাতন আমাদের মোটামুটি শেষ হয়ে গেল। তাহলে কার্বন তরল হয়? কার্বন হবে না। কার্বন বুঝি নাই তোমার প্রশ্নটা। কার্বন ঊর্ধ্বপাতিত হবে না কেন? হ্যাঁ, কার্বনকে তুমি হচ্ছে তরল করতে পারবা তো। তুমি হচ্ছে বিভিন্ন ব্যাটারিতে, আমাদের পরবর্তীতে এইচএসসি তে পড়া আছে, ব্যাটারি আছে। ব্যাটারিতে আমরা যখন কার্বনটাকে নিব, সে সলিড অবস্থায় তাকে রাখতে পারো, তাকে তুমি লিকুইড অবস্থায় রাখতে পারো, তা গ্যাস অবস্থায় রাখতে পারো। কার্বনের বিভিন্ন যৌগ গ্যাস হয় না? তুমি বলতে পারো কার্বন ডাইঅক্সাইড টাইপের একটা কিছু বলতে চাচ্ছ হয়তো। কার্বন ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড যেটা, এটা ঊর্ধ্বপাতিত পদার্থ হতে পারে, বাট ডিরেক্ট কার্বন এটা কখনো ঊর্ধ্বপাতিত পদার্থ না। ক্লিয়ার? ওকে। সো এখন আমাদের কথা হচ্ছে যে আমরা মোটামুটি কি কি শিখলাম এখানে? গলনাঙ্ক শিখছি, স্ফুটনাঙ্ক শিখছি, ঊর্ধ্বপাতন শিখছি, আর দুইটা অংশ শিখবো, একটা হচ্ছে ব্যাপন আর একটা নিঃসরণ। তোমরাই বলবা। পারফিউম ইউজ করে আসছো কারা কারা? আসার আগে তুমি ইউজ করে আসছো। আচ্ছা, আরো অনেকেই করছে, হাত তুলতেছেন না আর কি। তোমরা ইউজ করো নাই? কেউ না? আচ্ছা, তোমরা কেউ করো নাই? করছো, হাত তুলতেছো না কেন? তো পারফিউম যারা ইউজ করছো, পারফিউমের একটা ছোট্ট ছিদ্র থাকে না? ছিদ্র দিয়ে যখন তুমি একটা চাপ দিছো, গ্যাসটা আগে বের হয়েছে না? ছোট্ট ছিদ্র দিয়ে আগে বের হয়েছে। এরপরে তোমার আম্মু বলতেছে, কি রে এত পারফিউম নষ্ট করিস না, অল্প করে মেখে যা। তাহলে তোমার আম্মু আছে আর এক ঘরে, কেমনে বুঝলো? ছড়াই গেছে। তার মানে প্রথমে যখন ছিদ্র দিয়ে বের হয়েছে, ছোট্ট একটা ছিদ্র দিয়ে, তখন সেটাকে বলা হয় নিঃসরণ। আর যখন ছড়াই গেছে চারিদিকে, তখন এটাকে বলা হয় ব্যাপন। পড়া আর কিছু লাগবে? নিঃসরণ আর ব্যাপন। নিঃসরণ হচ্ছে প্রথমে হয়, ব্যাপন কখন হয়? পরে হয়। নিঃসরণ হচ্ছে মানে কি? সরু ছিদ্র পথে কোনো কিছু বের হওয়া। আর হচ্ছে ব্যাপন মানে কি? সেটা ছড়িয়ে পড়া। এখন ছড়িয়ে পড়তে পারে কি শুধুমাত্র তরল? না,
কঠিন তরল বাষ্প যে কোনো কিছুই ছড়াই পড়তে পারে, তাহলে সেটাকে বলবো হচ্ছে কি আমাদের ব্যাপন, আর এটাই বলবো নিঃসরণ। আমরা এটাকে একটু পার্থক্য আকারে পড়ে ফেলি, ঠিক আছে, তাহলে আমাদের ভালো হবে। তাহলে এই পর্যন্ত সব তোলা হয়েছে, ওকে। যদি তোলা হয় আমরা এখন একটু পার্থক্য আকারে ব্যাপন আর নিঃসরণটা একটু হালকা করে পড়ে ফেলি। আগে নিঃসরণটা লিখি, আর নিঃসরণটা আগে হয় না পরে হয়? আগে। তাহলে নিঃসরণটা আমরা একটু আগে লিখি, নিঃসরণ, আর একটা হচ্ছে ব্যাপন। তো আগে আমরা আমাদের মতো করে লিখি, আগে নিঃসরণ, তাহলে আগে হচ্ছে নিঃসরণ, এটা লিখবা আগের ঘটনা বা পূর্ববর্তী ঘটনা, এটা কি পরবর্তী, মানে এটা পরে হয়, এটা আগে হয়, এটা পরে হয়। আচ্ছা গেল, আগে হয় মানে কি, এটাকে যদি সুন্দর করে এখন লিখতে হয়, সরু ছিদ্রপথে কোনো গ্যাস সজোরে বের হয়ে যাওয়াকে কি বলা হয়? নিঃসরণ। তাহলে লেখো এখানে সরু ছিদ্রপথে, কথাটা মনে রাখবা, সরু ছিদ্রপথে গ্যাসের নির্গমন, গ্যাসের নির্গমন, এটাকে কি বলা হয়? নিঃসরণ। আচ্ছা, সরু ছিদ্রপথে গ্যাসের নির্গমন, এটাকে বলা হয় নিঃসরণ। আর ব্যাপন কি? এটা কিন্তু শুধুমাত্র গ্যাস বলা হয়েছে। আর ব্যাপন কি? কঠিন তরল বা বায়বীয় পদার্থের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ার যে প্রবণতা, এটাকে কি বলা হয়? ব্যাপন। কোন কোন পদার্থের হয় ব্যাপন? কঠিন তরল ও বায়বীয় পদার্থের, বা বায়বীয় আর কি, বায়বীয় পদার্থের ঘনত্ব উচ্চ থেকে নিম্ন না নিম্ন থেকে উচ্চ? উচ্চ থেকে নিম্ন ঘনত্বের দিকে, উচ্চ ঘনত্বের স্থান, উচ্চ থেকে নিম্ন ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ার প্রবণতা, উচ্চ থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে বা দিকে ছড়িয়ে পড়ার প্রবণতা, এই কথাটা ইম্পর্টেন্ট, ছড়িয়ে পড়ার প্রবণতা, এটাকে বলা হয় নিঃসরণ, সরি ব্যাপন। হ্যাঁ, ওকে। তাহলে আমরা নিঃসরণ শিখলাম, ব্যাপন শিখলাম। এখন বলো তো অনুব্যাপন কি? অনুব্যাপন, নিঃসরণের আরেকটা নাম হচ্ছে অনুব্যাপন। এইটা কিন্তু মানুষ ভুল করে ফেলে। নিঃসরণের আরেকটা নাম কি বলো? অনুব্যাপন। তাহলে ব্যাপন দেখলে কিন্তু মানে অনুব্যাপন হলে কিন্তু আবার ব্যাপন না, সেটা কিন্তু নিঃসরণ। আচ্ছা, আর ইংলিশ টার্ম যদি বলি, ব্যাপনের ইংলিশ টার্মটা হচ্ছে ডিফিউশন। কি? ডিফিউশন। আর ইংলিশ টার্ম এটা হচ্ছে ইফিউশন। নিঃসরণের ইংলিশ টার্ম হচ্ছে ইফিউশন। সো আমরা এইগুলো একটু সতর্কতার জন্য জাস্ট তোমাদের এক্সট্রা করে দিয়ে দিচ্ছি, এগুলো তোমাদের শিটেও নাই, একটু তুলে নিও। তো ডিফিউশন হচ্ছে ব্যাপন, আর ইফিউশন হচ্ছে অনুব্যাপন বা নিঃসরণ। তাহলে আমাদের মোটামুটি এই টাইপের শেষ। আমরা একটু এমসিকিউ গুলো আমরা সলভ করব, খুব দ্রুত সলভ করে ট্রাই করব। সেটা হচ্ছে পদার্থের ভৌত ধর্ম, এটার নাম দেওয়া হয়েছে। সো আমরা একটু দেখি, তোমাদের ম্যাথসেই কোশ্চেন আসছে কোনটিকে তাপ দিলে, আচ্ছা একটু আগে তুলে নাও তারপর দেখতেছি। আচ্ছা, কোশ্চেন প্রথমটা দেখো তো কি বলছে, কোনটিকে তাপ দিলে কঠিন হতে সরাসরি গ্যাসে রূপান্তর হয়। মানে কি? এটা ঊর্ধ্বপাতন না? ঊর্ধ্বপাতিত পদার্থ কি কি ছিল আমার সাথে আগে একটু বলো। ন্যাপথলিন, কর্পূর, আয়োডিন, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, নিশাদল, বেনজোয়িক অ্যাসিড। আর কিছু ছিল? নিশাদল, নিশাদলের সংকেত কি? অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা মনে রাখবা। আচ্ছা, সো কোনটিকে তাপ দিলে সরাসরি গ্যাসে রূপান্তর হয়? কোনটা হবে? ন্যাপথলিন। অ্যালুমিনিয়াম দাগাবো না? অ্যালুমিনিয়ামও তো আছে 2 নম্বরে। অ্যালুমিনিয়াম ছিল না, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ছিল, তাহলে অ্যালুমিনিয়াম কেউ দাগায় না, কিন্তু ভুল হয়ে যাবে। কঠিন তরল বা গ্যাসীয় বস্তু স্বতঃস্ফূর্ত সমভাবে পরিব্যাপ্ত হওয়ার ঘটনা, পরিব্যাপ্ত ছড়াই পড়তেছে, কি হবে? ব্যাপন। ওকে, ব্যাপন গেল। পানির স্ফুটনাঙ্ক কত? 0 না? 100 ডিগ্রি। 0 কি? গলনাঙ্ক। ওকে। তারপর কোন কঠিন পদার্থ বিশুদ্ধ না অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? এটা মনে রাখবা, গলনাঙ্কের মাধ্যমে। এই কোশ্চেনটা হচ্ছে গলনাঙ্ক, এটা জাস্ট একটু গোল করে রাখো, এটা তোমাদের এক্সট্রা আকারে একটু মনে রাখা লাগবে। আচ্ছা, পানি যখন ফুটতে থাকে তখন তার কিসের পরিবর্তন হয়? পানি যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে? তাপমাত্রা বাড়ে না? এই যে জি বললা না, ভুল হয়ে গেল। হ্যাঁ, পানি যখন ফুটতে থাকে, আমি একটু তোমাকে সেন্সটা বলি। দেখো, কোনো একটা কঠিন থেকে তরল অবস্থায় যাচ্ছে, তার মানে কি জানো? আর ফুটার কথা তো বলছে, তাহলে তরল থেকে বাষ্পের দিকে যাচ্ছে। তখন কি হয়? প্রথমে সে তরল অবস্থায় পানিটা কি করে জানো? তুমি যখন পানি ফুটাতে দিছো, কি হয় বলো তো? সে আস্তে 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 তাপ দিছো, আস্তে 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 গরম হচ্ছে না? তাপ শোষণ করতে 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 একটা পর্যায়ে গেছে। এরপরে যেই তাপটা সে শোষণ করছে নিজের মধ্যে জমা রাখে, ওই জমাকৃত তাপ দিয়েই সে অবস্থার পরিবর্তন করে। তার মানে পানি যখন ফুটা শুরু করে দেয়, পানি তো প্রথমেই ফুটে না নাকি? চা বানাও না তোমরা,
বা বানানো তো দেখছো, পানি যখন দেওয়া হয় প্রথমেই ফুটা শুরু করে, আস্তে 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 তাপ নেয়, নেওয়ার পরে তারপরে যায় কি হয়, একটা পর্যায়ে যায় কি করে, ফুটা শুরু হয়। যেই টাইমে ফুটা শুরু হয় সেই সময় একটা তাপের পরিবর্তন হয় না, তাপের পরিবর্তন আগে পর্যন্ত হয়, তাপের পরিবর্তন আগে পর্যন্ত হয়, তাপটাকে নিজের মধ্যে নিয়ে নেয়, নিয়ে নেওয়ার পরে এবার যখন ফুটা শুরু করে তখন ওই তাপটাই সে কাজে লাগায় ফুটা শুরু করে। তার মানে যখন ফুটতেছে তখন কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। কখন তাপমাত্রার পরিবর্তন হয়, যখন ইনিশিয়ালি তুমি দাও, আস্তে 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 গরম হইলো, গরম হওয়ার পর যেই না ফুটা শুরু করলো, ফুটার আগ পর্যন্ত তো তাপমাত্রা চেঞ্জ হয়। ফুটার সময় কি হয়, সে আগের তাপমাত্রাটাকে কাজে লাগায় ফুটে। তাহলে এই জায়গায় অ্যান্সারটা কি হবে, পানি যখন ফুটতে শুরু করে তখন তার উষ্ণতার পরিবর্তন কি হয়, একই থাকে, জাস্ট আগেরটাকে কাজে লাগায় ফুটা শুরু করে। তেমন সেম কাহিনী, বরফ যখন পানিতে রূপান্তর হয়, বরফ থেকে যখন সে পানিতে রূপান্তর হওয়া শুরু হয়ে গেছে তখন তার তাপের আর পরিবর্তন হচ্ছে না, কিন্তু বরফ থেকে পানিতে যাওয়ার আগে তাকে একটা তাপ শোষণ করা লাগছে না, ওই সময় তার তাপের চেঞ্জ হয়। মানে যখন পদার্থ এক অবস্থা থেকে আর এক অবস্থায় যায়, ওই পার্টিকুলার মোমেন্টে তার কোনো তাপের পরিবর্তন হয় না, ওটাকে বলা হয় তার সুপ্ত তাপ। কি বলা হয়, সুপ্ত তাপ। শুনছো না তোমরা, সুপ্ত তাপের নাম তো শুনছো। সুপ্ত তাপ মানে হচ্ছে যখন পদার্থ আগের তাপটাকে কাজে লাগায় পদার্থের অবস্থার পরিবর্তন করতেছে। আগের কোনটা, যখন একদম ওই কঠিন অবস্থায় ছিল, এটা বুঝতে পারছো। সাধারণ তাপমাত্রায় বাইশ হবে, পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফুটে, পানি কত ডিগ্রিতে ফুটে। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন এখানে বলি, ধরো তুমি প্রেসার কুকারে কিছু একটা রান্না করতেছো, সেই ক্ষেত্রে পানির স্ফুটনাঙ্ক কি 100 ডিগ্রি থাকে না তার চেয়ে বেশি থাকে, বেশি থাকে। মনে রাখবা প্রেসার কুকারে যখন রান্না করবে, এই কোশ্চেনটা একটু মনে রাখো, প্রেসার কুকারে যখন রান্না করবে তখন পানির স্ফুটনাঙ্কটা বেড়ে যায়। পানির স্ফুটনাঙ্ক কত হয়, স্ফুটনাঙ্ক কত এমনিতে, তাহলে গ্রেটার দ্যান 100 হয়ে যায়। এটাই একটু পরে একটা কোশ্চেনে আছে। আচ্ছা 19 নম্বর, কোন কঠিন পদার্থকে উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়, এটা কি, ঊর্ধ্বপাতন। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত হয় না, সুন্দর কোশ্চেন। বেনজয়িক অ্যাসিড হয়, নিশাদল হয়, আয়োডিনও হয়, হয় নাকি, বেনজিন, তাহলে দাগাও বেনজিন। বাহ্যিক চাপের প্রভাবে কোন সরু ছিদ্রপথ দিয়ে গ্যাসের সজোরে নির্গমন, সরু ছিদ্র দিয়ে নিঃসরণ। ওকে। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কি, তরলের স্ফুটনাঙ্ক 100 চেয়ে বেশি বলছি না, 100 চেয়ে বেশি হয়ে যায়, এই জন্য দ্রুত হয় রান্নাটা। বোঝা গেছে। তাহলে আমাদের এই টাইপটাও শেষ, পারবো আমরা এখন। এখানে খুব একটা বেশি কিছু বলবোই না। এরপরে হচ্ছে আমাদের এটা টাইপ কত গেল, টাইপ 1 এর পরে এটাকে দিছি টাইপ কত, 2। টাইপ 2 নিয়ে এনিওয়ান কারোর কোনো কোশ্চেন আছে, এনিওয়ান, সবাই বুঝছো সবকিছু। আচ্ছা, টাইপ 3 তে আমরা জাস্ট এই ভৌত পরিবর্তনের সাথে আরেকটা পরিবর্তন অ্যাড করব, কি, রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন কখন বলা হয়তো বলো তো, পদার্থের অবস্থার পরিবর্তন হতো, জাস্ট নতুন কিছু উৎপন্ন হতো ভৌততে। কিন্তু রাসায়নিক পরিবর্তনে কি হয় জানো, নতুন কিছু উৎপন্ন হয়। যেমন আমি যদি তোমাকে বলি, আচ্ছা কারেন্ট তো মাঝখানে অনেকদিন ছিল না, মোমবাতি জ্বালায় জ্বালায় পড়ছো কেউ, এখন তো মোমবাতি জ্বালানোর যুগ নাই। ছোটবেলায় পড়ছো, ছোটবেলাও পড়ো নাই তোমরা, তাহলে মানে একটু আপডেটেড যুগে চলে আসছো। তাহলে ছোটবেলাও যেহেতু পড়ো নাই, তাহলে কি হলো জিনিসটা এখন, তাহলে তারপরে উদাহরণ তো দেওয়া লাগবে। তো মোমবাতি আমরা জ্বালাই কেন, আলোর জন্য। কিসের জন্য, তো যখন জাস্ট গলতেছে, ব্যাপারটা খেয়াল করো, মোমবাতি যখন জাস্ট গলে যাচ্ছে, মোমবাতি একটা সলিড পদার্থ না, কঠিন, ধরা যায় তো হাত দিয়ে সলিড আকারে, যখন গলে যাচ্ছে কি হচ্ছে, সলিডটা জাস্ট লিকুইডে পরিণত হচ্ছে, আবার ওখানে জমে যায় কি হচ্ছে, মোমের সাথে লেগে যাচ্ছে। তাহলে এই যখন জাস্ট তার অবস্থার পরিবর্তন হলো, এটা কি পরিবর্তন, ভৌত পরিবর্তন। তাহলে মোমের গলন, এটা কি ভৌত পরিবর্তন। কিন্তু তুমি যখন এটাকে পুড়ায়ে তাপ পাওয়ার উদ্দেশ্যে পুড়াচ্ছো, দহন করতেছো, তাহলে মোম একটা হাইড্রোকার্বন, এটা তুমি দহন করতেছো মানে অক্সিজেন দিয়ে পুড়াচ্ছ, তাহলে কার্বন ডাই অক্সাইড আর পানি কিন্তু পাওয়া যাবে। কি পাওয়া যাবে, কার্বন ডাই অক্সাইড আর পানি। আর মোম ছিল হাইড্রোকার্বন, পাইলা নতুন একটা পদার্থ কি কার্বন ডাই অক্সাইড, নতুন একটা পদার্থ কি পানি। তাহলে এটা কি ভৌত না রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক। তাহলে মোমের গলন, জাস্ট গলে যাচ্ছে, এটা ভৌত, আর মোমের দহন এটা কি রাসায়নিক। মনে থাকবে। তাহলে আমরা এখন দুইটা টার্ম দুই দিকে লিখবো, এরকম সেম ভাবে একটা আমরা ছক বানাবো। একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা কি রাসায়নিক পরিবর্তন। এটা টাইপ কত, টাইপ 3। এটা হচ্ছে পদার্থের কি, এটা টাইপ 3 এর নাম কি, পদার্থের পরিবর্তন আর কি, মানে পদার্থের পরিবর্তন, বা এটা শ্রেণী বিভাগ বলা যায় যে পদার্থের পরিবর্তন। তো পদার্থের পরিবর্তন আমরা দেখছি দুই ধরনের, একটা ভৌত পরিবর্তন আর একটা কি রাসায়নিক। তাহলে আমরা দুইটা ছকে নিয়ে আসি জিনিসটাকে।
তাহলে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন মানে হচ্ছে, ভৌত মানে কি জাস্ট অবস্থার পরিবর্তন, আর ওইটাই নতুন পদার্থ উৎপন্ন হয়। কি হয়? ভিন্নধর্মী নতুন পদার্থ উৎপন্ন হয়। বোঝা গেছে? আচ্ছা, ভৌত পরিবর্তন মানে কোনো ভিন্নধর্মী পদার্থ উৎপন্ন হবে হবে না, কিন্তু রাসায়নিক পরিবর্তনে ভিন্নধর্মী নতুন পদার্থ কি হবে? উৎপন্ন হবে। সো এখানে আমার এক্সাম্পল গুলো বেশি ইম্পর্টেন্ট। আমরা 2 নম্বরে জাস্ট দেখবো এক্সাম্পল গুলো। একটা শিখছো কি? ভৌত পরিবর্তনে মোমের গলন না দহন? গলন। গুড, মোমের গলন। আচ্ছা, আরেকটা হচ্ছে লোহাকে যখন তুমি চুম্বকে পরিণত করো, চুম্বক, লোহাকে জাস্ট কিসে পরিণত করছো? চুম্বক। সো লোহাকে জাস্ট চুম্বকে পরিণত করছো, এখানে নতুন কিছু পাইছো? নতুন কিছু হয়েছে? চুম্বকের মধ্যেও তো লোহার আইটেমই আছে। লোহা মানে কি? আয়রন। চুম্বকের মধ্যেও আয়রন, তাহলে নতুন কিছু পাইলা? নতুন কিছু পাইছো। তাহলে এটা কি, ভৌত না রাসায়নিক? ভৌত। তাহলে লেখো লোহাকে চুম্বকে পরিবর্তন, লোহাকে চুম্বকে পরিবর্তন, এইটা একটা। আচ্ছা, রাসায়নিক পরিবর্তনের কয়েকটা নাম বলো তো। একটা হচ্ছে মোমের গলন, আর একটা কি? মোমের দহন। দহনে কি কি পাবো বলো, সাইডে লিখে দিচ্ছি। কার্বন ডাই অক্সাইড, পানি, আর কি? ওই যে আলো। আলোর সাথে আর একটা জিনিসও পাবো, তাপ। অনেকে দেখবা মোমের উপরে এরকম হাত দিয়ে দিয়ে ফ্লেক্স নাই, তাই না? মোম জলে এরকম হাত দিয়ে দিয়ে দেখায় যে দেখো আমার হাতে আগুন লাগতেছে না, কিন্তু কিছুক্ষণ ধরে রাখতে দিবা, হাতটা নিয়ে চাপে ধরবা, ওখানে দেখবা যে তখন উড়ে মা করতেছে, বুঝছো? তো মোমের দহন। তাহলে মোমের গলন, আর একটা হচ্ছে মোমের দহন। এবার ধরো তুমি চাল থেকে ভাত বানাই ফেললা। চাল থেকে, চাল একটা আলাদা জিনিস, ভাত আর একটা আলাদা জিনিস। চালের মধ্যে থাকে স্টার্চ, ভাতের মধ্যে থাকে শর্করা, মানে শর্করারই মানে স্টার্চের আরেকটা ভাগ আর কি। চাল থেকে ভাত টোটালি আলাদা না? চাল থেকে ভাত। এরপরে দেখো লোহা, এই যে লোহা থেকে চুম্বক, এটা তো ছিল ভৌত, কিন্তু লোহার উপর যখন মরিচা পড়ে তখন সেটা কি? লোহা তো রাসায়নিক না, কারণ লোহা ছিল হচ্ছে শুধুমাত্র আয়রন দিয়ে, আর যখন ওই যে মরিচা পড়ে ওর মধ্যে আয়রন আছে, পানি আছে, তারপরে বাতাসে আর কি আছে? অক্সিজেন আছে। তিনটা মিলাই মরিচা হয়, লোহাই মরিচা পড়া। এটা হচ্ছে আর একটা এক্সাম্পল, লোহাই মরিচা পড়া। মরিচার কথা যখন উঠলো, মরিচার সংকেতটা কি হবে বলো? Fe2 মানে আয়রন অক্সাইড ইনটু N অণু পানি, এটাকে কি বলা হয়? মরিচা। ঠিক আছে, আয়রন অক্সাইড ইনটু N অণু পানি। এখানে আরো অনেক কিছু আছে, তোমরা ইচ্ছা করলে দেখতে পারো। আরেকটা এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ভৌত পরিবর্তন, সেটা হচ্ছে ওই যে পানির অবস্থার পরিবর্তন। এটা তো ভৌতই ছিল, তাহলে লেখো পানির অবস্থার পরিবর্তন, ওই যে কঠিন তরল বায়বীয়র মধ্যে, বুঝছো? সো এটা একটা ভৌত পরিবর্তন। এটা ভৌত না রাসায়নিক? ভৌত না? কঠিন তরল বায়বীয়, তাপ দিলে জাস্ট কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প, দ্যাটস ইট। তাহলে এটা আমাদের শেষ। আচ্ছা, এই টাইপের এমসিকিউ গুলো চলো সলভ করে ফেলি। এটা তুলে ফেলো আগে। এই টাইপের এমসিকিউ গুলো চলো আমরা সলভ করে ফেলি। সো প্রথমেই কোশ্চেন বলছে কোনটি রাসায়নিক পরিবর্তন। এই যে তিনটা এক্সাম্পল দিয়াশলায় আছে, তো ওটা করলে এই যে অক্সিজেন এগুলো তৈরি হয়, বুঝছো? আচ্ছা, তো আমাদের যেটা আছে কোনটি রাসায়নিক পরিবর্তন, লোহাই মরিচা ধরা আসছে আছে, তাহলে এটা হবে। কেন এটা হবে কেউ ব্যাখ্যা দিতে পারবা? লোহা শুধু আয়রন দিয়ে বা আয়রন অক্সাইড দিয়ে, আর এর মধ্যে আবার পানি অ্যাড হয়েছে না, অন্য একটা ভিন্নধর্মী অক্সিজেন অ্যাড হয়েছে না, তাহলে জিনিসটা কি হলো? নতুন কিছু তৈরি হলো। তার মানে এটা কি? রাসায়নিক পরিবর্তন। বোঝা গেছে? আচ্ছা, এরপরে কি আছে? কোনটি ভৌত পরিবর্তন? হাইড্রোজেন ও অক্সিজেনের সংযোগে পানি তৈরি না, এটা হবে না, কারণ হাইড্রোজেন এটা ভিন্নধর্মী পদার্থ, ভিন্ন। অক্সিজেন এটা ভিন্ন, নতুন কিছু পানি বানালো, এটা রাসায়নিক। হাইড্রোজেন অক্সিজেন মিলে যদি পানি বানাও, এটা কি? রাসায়নিক। জলীয় বাষ্পকে খুব ঠান্ডা করে বরফ তৈরি, হ্যাঁ এইটা ভৌত। কেন এটা ভৌত? পানির ওই যে 3 অবস্থার মধ্যে আছে, তাহলে এটা ভৌত। বোঝা গেছে? আচ্ছা, তাপমাত্রার সাথে অবস্থার পরিবর্তন হলে কোনটি পরিবর্তিত হয় না? তাপমাত্রার সাথে অবস্থার পরিবর্তন হলেও, মানে এই যে ভৌত পরিবর্তনে, খেয়াল করো, ভৌত পরিবর্তনে আমাদের কোনটির পরিবর্তন হয় না? তার গঠনের পরিবর্তন হয় কোনো? পানি পানির মতোই আছে,
কিন্তু তার অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে পানি তো H2O আছে, আমি তো সংকেতে আর লিখবো না যে H2O কে অন্য কিছু। তাহলে এটা কি পরিবর্তন হচ্ছে না, গঠন পরিবর্তন হয় না। তাহলে এখানে একটা পয়েন্ট অ্যাড করো যে ভৌত পরিবর্তনে অবস্থার পরিবর্তন হয়, কিন্তু তার কিসের পরিবর্তন হয় না, গঠনের পরিবর্তন হয় না, গঠনের পরিবর্তন হয় না। এই কোশ্চেনটা তাহলে আসছে আমাদের, এজন্য আমরা অ্যাড করে নিলাম, তার গঠনের পরিবর্তন হয় না। ওকে, এরপরে আরো কিছু কোশ্চেন আছে। কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? রাসায়নিক পরিবর্তন নয় মানে ভৌত পরিবর্তন। সো ভৌত পরিবর্তন ওই যে পরের পেজে যাও, দেখো বরফকে পানিতে পরিণত করা, এটা। আচ্ছা 27 নাম্বারটা একটু দেখো তো। 27 নাম্বার, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? কে আগে বলতে পারো দেখি, কত হবে? রাসায়নিক পরিবর্তন নয় মানে কি, ভৌত পরিবর্তন। এই যে লোহাকে চুম্বকে পরিণত করা। ওকে, আচ্ছা, তো এইগুলো আমরা সব পারবো না। এখানে আরেকটা পয়েন্ট ছিল, ওই যে অনেক সময় মনে করতে পারে দুধ থেকে ছানা তৈরি, যেটা আছে, দুধ হচ্ছে একটা পদার্থ, ছানা আর একটা পদার্থ, দুইটা কি সেম নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? কারণ তুমি বাজারে যে দুধ ছানা বললে দুধ দিবে, দুধ বললে ছানা দিবে, তাহলে কি দুধ আর ছানা আলাদা না? দুধ হচ্ছে লিকুইড আর ছানা কি কঠিন জাতীয় পদার্থ। তাহলে এইখানে আবার চিন্তা করতে পারো, ভাই তাহলে তো ভৌত আর রাসায়নিক হইলো না। দুধ আর ছানার মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। দুধের মধ্যে লিকুইড পোর্শনটা বেশি থাকে, আর ছানা যখন বানা ওই লিকুইড পোর্শনটা সরাই দিয়ে বাটার বা ওই ছানাতে পরিণত করো। তাহলে দুধ থেকে ছানা, এটা কিসের পরিবর্তন? রাসায়নিক। এটা একটু আছে তোমাদের এই জায়গায় আসছে অপশনে, এই জন্য আমি দিয়ে দিলাম। দুধ থেকে ছানা তৈরি, এটা রাসায়নিক পরিবর্তন, মনে রাখবে এটা। যেমনটা হয়েছিল যে চাল থেকে ভাত তৈরি, হ্যাঁ, রাসায়নিক। তো শেষ, তাহলে এই টাইপটা আমাদের শেষ। তো পরের টাইপের কি পড়াবো, এত কিছুই নাই। পদার্থের শ্রেণী বিভাগ, হ্যাঁ, গঠন পরিবর্তন হয়। রাসায়নিক পরিবর্তনে তার গঠন, এই যে নতুন কিছু তৈরি হয়ে যাচ্ছে, বুঝতেছো না, অবশ্যই তো গঠন পরিবর্তন হবে। তাহলে পদার্থের পরিবর্তন, এটা কত নাম্বার টাইপ ছিল? 3। 4 নাম্বার টাইপে 2 মিনিটও লাগবে না। 4 নাম্বার টাইপটা কি? একটা পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়? মৌলিক আর যৌগিক না? ওইটাকে আবার সুন্দর করে লিখছে হচ্ছে মিশ্রণ আর খাঁটি বস্তু। তো মিশ্রণ আর খাঁটি বস্তু লেখার কারণ আছে কিছু, সেটা একটু দেখাবো। তাহলে আমরা এখন টাইপ 3 তে কারোর কোনো এনি কোশ্চেনস, কারোর কোনো কোশ্চেন আছে? টাইপ 3 কি পড়লাম? পদার্থের পরিবর্তন। কয় ধরনের পরিবর্তন হয়? কি কি? ভৌত আর রাসায়নিক। সো ভৌত পরিবর্তনে আমাদের হচ্ছে পদার্থের জাস্ট অবস্থার পরিবর্তন হয়, রাসায়নিক পরিবর্তনে তার গঠনের পরিবর্তন হয়, নতুন কিছু তৈরি হয়। আচ্ছা, মোমের দহন কি? রাসায়নিক। দহন রাসায়নিক। দিয়াশলাইয়ের কাঠিতে, ধরো দিয়াশলাইয়ের কাঠি জ্বালাইছো, ওই যে এটা রাসায়নিক নাকি ভৌত? রাসায়নিক। কারণ দিয়াশলাইয়ের কাঠি জ্বালাইলে পরিবেশের অক্সিজেন পানির সাথেও বিক্রিয়া করবে না, তাহলে নতুন কিছু বানাবে না। তাহলে এটা কি রাসায়নিক না ভৌত? রাসায়নিক। পারা যাবে এগুলা? আচ্ছা, টাইপ 4 এর নাম লিখে ফেলি। টাইপ 4, টাইপ 4 হচ্ছে পদার্থের শ্রেণী বিভাগ। পদার্থের শ্রেণী বিভাগ, এটা 2 মিনিটের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? পদার্থের শ্রেণী বিভাগ। সো পদার্থের শ্রেণী বিভাগে আমরা যে জিনিসটা দেখার ট্রাই করব সেটা হচ্ছে পদার্থের শ্রেণী বিভাগকে মূলত তো আমরা মৌলিক আর যৌগিক বলি, তাই না? একটা মৌলিক পদার্থ আর এটাকে কি বলি? যৌগিক। এই মৌলিক আর যৌগিককে আবার কয়েকটা ভাগে, মানে আমরা দুইটা আগে টার্মে ভাগ করে নিচ্ছি, মৌলিক আর যৌগিক ডিরেক্ট না বলে। একটাকে বলতেছি হচ্ছে মিশ্রণ। কি বলতেছি? মিশ্রণ। আর এটাকে কি জানো বলতেছি? খাঁটি বস্তু। একটু কেমন জানো লাগতেছে, মানে এটা পড়ছো খাঁটি বস্তু? আচ্ছা, সমস্যা নাই, এটা একটা মনে রাখো। সো মিশ্রণে আর ভাগ করা যায় না, কিন্তু খাঁটি বস্তু যেটা, এটাকে ভাগ করছি 2 ভাগে। একটা হচ্ছে মৌলিক, আরেকটা কি? যৌগিক। মৌলিক কি আর যৌগিক কি বলতে পারবা? মানে মৌলিক পদার্থ, হ্যাঁ বলো। যে পদার্থকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থের অনুপরমাণুগুলোই পাওয়া যায়। আর যৌগিক মানে কি? ভিন্ন ভিন্ন অনুপরমাণু পাওয়া যায়। তাহলে এটা ওয়ান কাইন্ড অফ সেই ভৌত আর রাসায়নিক পরিবর্তনের মতো হইলো না? রাসায়নিক মানে কি? নতুন কিছু পাইছো, আর ভৌত মানে কি? ওইটাই পাইছো। তার মানে এটা ওয়ান কাইন্ড অফ ভৌত আর এটা ওয়ান কাইন্ড অফ কি? রাসায়নিক। তাহলে আমরা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ নিয়ে কোনো তো প্রশ্ন নাই। এখন প্রশ্ন হচ্ছে আমাদের পর্যায় সারণীতে পরমাণু কয়টা, মৌল কয়টা? তাহলে মৌলিক পদার্থ কয়টা? ওই যে মৌলগুলো, কারণ ইউনিক আছে। ওই তো নিজেই বললা, নিয়নকে ভাঙলে কি আর আর্গন পাবো ওর মধ্যে? কোনো একটা মৌলকে ভাঙলে কি আর নতুন কিছু পাবো না। তাহলে মৌলিক পদার্থ কয়টা? এর মধ্যে কিছু আছে প্রাকৃতিক, কিছু আছে কৃত্রিম।
প্রাকৃতিক কয়টা আর কৃত্রিম কয়টা বলো? 98টা প্রাকৃতিক, 20টা। ওখানে তোমরা নোটের মধ্যে একটু ঠিক করে নাও, নোটের মধ্যে দেখো 96টা প্রাকৃতিক লেখা আছে এই যে সাইডে, এই যে 98 করে নাও এটা। ওই যে হাতের কোন সাইডে? ডান সাইডে, হ্যাঁ ওখানে 96 আছে না, ওটা 98 করে নাও, ঠিক আছে? তাহলে মৌলিক পদার্থ হচ্ছে এইগুলা। যৌগিক পদার্থ, আমি তাহলে মৌলিক পদার্থের কয়েকটা উদাহরণ তোমাকে দিতে বললাম, উদাহরণ দাও তো। আরে উদাহরণ মৌলের নাম বলো, সোডিয়াম, ক্যালসিয়াম, হাইড্রোজেন, তারপর পটাশিয়াম, লিথিয়াম, তারপরে যে কোনো কিছু। আর যৌগিক পদার্থ মানে কি? দুইটা ভিন্ন ধর্মী মিশ্রণ। একটা যৌগের নাম বলো, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, বলো তোমরা বলো। হ্যাঁ H2O, তারপর কার্বন ডাই অক্সাইড, এই কত কিছু বলতে চাও বলে ফেলবা। তাহলে যৌগিক পদার্থ এগুলো, ঠিক আছে? তাহলে মৌলিক, যৌগিক। মিশ্রণ কি? মিশ্রণ মানে তো কয়েকটা জিনিস একসাথে মিক্সড হয়ে যাওয়া, কয়েকটা জিনিস একসাথে কি হয়ে যাওয়া? মিক্সড হয়ে যাওয়া। সো এখন আমি যদি তোমাকে বলি বাতাস, বাতাসে কি কি আছে বলো তো? নাইট্রোজেন আছে, তারপর আর কি কি আছে? পানি আছে, তারপর এখন এরা যে বাতাসে আছে, এরা কি একে অপরের সাথে বিক্রিয়া করে আছে নাকি আলাদা আলাদা ভাবে আছে? তার মানে মিশ্রণ হচ্ছে এমন জিনিসটা তোমাকে বোঝাচ্ছে অনেকে থাকবে কিন্তু তারা আলাদা আলাদা পোর্শন আকারে থাকবে, কেউ কারোর সাথে রিঅ্যাকশনে অংশ নেবে না। মিশ্রণ মানে কি? মিশ্রণ মানে অনেক কিছু একসাথে আছে কিন্তু তারা কারোর সাথে বিক্রিয়া করবে না। তাহলে এটা হচ্ছে একটা এক্সাম্পল, হচ্ছে বাতাস বা বায়ু। হ্যাঁ বুঝি নাই। পিতল, হ্যাঁ পিতল হচ্ছে সংযুতি। কে বললা তুমি? পিতল হচ্ছে কোনো কিছু সংযুতি। পিতলকে তুমি মিশ্রণ বলতে পারবা, এটাকে মিশ্রণ না বলে এটাকে ওয়ান কাইন্ড অফ তুমি বলতে পারো লোহার উপর যেমন মরিচা পড়লে মরিচা রোধ করার জন্য কিছু একটা দিতে হয় না, যেটাই বলা ইলেকট্রোপ্লেটিং বা গ্যালভানাইজিং, জিনিসটা হচ্ছে এরকম। এটাকে তুমি মিশ্রণ টাইপের না বলাই বেটার, এটাকে মিশ্রণই বলা হবে, কারণ পিতলের মধ্যে অবশ্যই কি থাকবে? তামা থাকবে, তারপরে বিভিন্ন রকম 3-4টা ধাতুর মিশ্রণ থাকবে, তাই না? তো মিশ্রণ, এটাকে মিশ্রণ বলতে পারবা। বাট মিশ্রণ থেকেও বেশি যে জিনিসটা বলা হবে সেটা হচ্ছে কোনো একটা মানে কি বলবো, কোনো একটা ভালো বস্তু মানে দামি বস্তুকে তুমি সংরক্ষণ করার জন্য ওর উপর যে প্রলেপটা দিবা ওটা ইউজ করবা। যেমন জিঙ্কের প্রলেপ দিলে গ্যালভানাইজিং বলি, লোহার উপর মরিচার প্রলেপ রক্ষা করার জন্য কি দেওয়া হয়? গ্যালভানাইজিং না? সো ওয়ান কাইন্ড অফ পিতলের কাজও কিন্তু ওই সেম গুলা, বুঝা গেছে? পিতল, ব্রোঞ্জ, সোনা, ওই যে তোমার কি মনে হয় অলিম্পিকে জিতলে তোমাকে একদম রূপা ধরাই দেয়? হ্যাঁ ওখানে কিন্তু ওই বিভিন্ন ধাতু একটু একটু করে মিক্স করে এটা কিছু বানাই দেয়। নাহলে তো একটা মেডেল দিতেই তো অবস্থা খারাপ হয়ে যাবে। একটা জিনিসের দাম কত, অনেক না? সো এখানে হচ্ছে সংকর ধাতু, এগুলোকে কি বলা হয়? সংকর ধাতু। সো এগুলো সামনের চ্যাপ্টারগুলোতে আছে, ওর কিছু জিনিস মনে আছে, ভালো কোশ্চেন করতেছো, কোনো সমস্যা নাই। পদার্থের শ্রেণী বিভাগ হচ্ছে হয়ে গেল। তো এইটুকুই আমাদের শ্রেণী বিভাগে, আর বেশি কিছু কথা নাই। তাহলে বলো, এখানে আমরা কোশ্চেন সলভ শুরু করি দ্রুত। প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা কয়টি? 98টি। কৃত্রিম উপায়ে কয়টা বানানো যায়? কোনটি মৌলিক পদার্থ? তাহলে চিনি না? নিয়ন। নিয়ন কেন? এটা হচ্ছে 118টা মৌলের মধ্যে আছে। আচ্ছা, নিচের কোনটি যৌগিক পদার্থ? বালু ও চিনি। হ্যাঁ আচ্ছা, মৌলিক আরেকটা কোশ্চেন আছে, হ্যাঁ 33 নাম্বার। কোনটা মৌলিক? লোহা। ব্রোঞ্জ কেন হইলো না? এই যে ওই যে জিজ্ঞাসা করলে ব্রোঞ্জ তুমি মনে করতে পারতা ব্রোঞ্জ তাহলে কিছু একটা হবে, মানে ওই যে অলিম্পিকে দিচ্ছে, তার মানে কিছু একটা মৌল দিয়ে তো বানাইছে। তাহলে ব্রোঞ্জ কেন মৌলিক হলো না? কারণ ওই যে কেবলই বললাম অনেক কিছু মিক্সড করে বানাইছে, তাহলে ওটা মৌলিক হলো না যৌগিক হলো? যৌগিক। বোঝা গেছে? আচ্ছা, নিচের কোনটি যৌগিক পদার্থ? বালু ও চিনির মিশ্রণ না? দুইটা মিক্স করে দিছে, পানি। গুড, মানে তাদের তো অবশ্যই যৌগ আকারে থাকতে হবে, তাই না? আচ্ছা, পানি কোন দুটির মিশ্রণের একটি কম্পাউন্ড? এটা তো জানি, হাইড্রোজেন আর অক্সিজেন। আচ্ছা, এগুলো পাওয়া যাবে। 37 নাম্বারটা দেখো, পানিতে অক্সিজেন হাইড্রোজেনের অনুপাত কত? কে বলতে পারবা? অক্সিজেন ইস টু হাইড্রোজেন। পানি কি H2O না? হাইড্রোজেন ডাবল থাকে আর অক্সিজেন 1 গুণ থাকে, তাহলে অক্সিজেন যদি 1 গুণ থাকে হাইড্রোজেন কি থাকবে? তাহলে 1:2 না 2:1? 1:2। এই কোশ্চেনটা একটু ঠান্ডা মাথায় দেখো। বায়ু একটি কি পদার্থ? বায়ু একটি কি পদার্থ? বায়ু একটু হচ্ছে মিশ্রণ বলা যায়। এখন প্রথম কথা মিশ্রণ বলা যায়, সেকেন্ড কথা মিশ্রণ মানে কি একে অপরের সাথে কি মিক্সড অবস্থায় আছে?
তার মানে এটা যৌগিক পদার্থ বলা যায়। কি বলা যায়? যৌগিকও বলা যায়। কোনটি মিশ্র পদার্থ? দেখো আবার আসছে বায়ু। নিচের কোন উক্তিটি সঠিক? বায়ু একটি মিশ্র পদার্থ। তাহলে বায়ুকে তুমি যৌগিকও লিখতে পারো, বায়ুকে তুমি মিশ্র আকারেও লিখতে পারো, সেটা হচ্ছে মিশ্র পদার্থ। মিশ্র বা মিশ্রণ, এখানে মিশ্র আকারেও লিখতে পারো জিনিসটাকে। তো হয়ে গেল আমাদের, আমরা প্রায় এই চ্যাপ্টারের লাস্ট টাইপে আছি এখন। লাস্ট টাইপের মানে লাস্ট টাইপের একটু আগের টাইপে আর কি, লাস্ট টাইপও বলে দেওয়া যায়। তাহলে আমাদের একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে একটু পরেই। সো টাইপ নাম্বার 3 ছিল না, এটা 4 ছিল, এটা 4 ছিল। তাহলে এই টাইপ নিয়ে তো খুব একটা বেশি কোশ্চেন আমার মনে হয় না কারোর আছে। বোরিং লাগতেছে ক্লাস? কারোর কি মনে হচ্ছে যে 2-1 মিনিট ব্রেক লাগবে, এরকম কি মনে হচ্ছে? খুব প্রেসার তো দিতেছি না, একই সাথে সলভ করে কিন্তু বাসায় যাই পড়াই লাগবে না, বাসায় যে পড়াই লাগবে না, একবার তাও 5 মিনিট 10 মিনিট। আমার পড়া যারা আমার কাছে পড়ে আধা ঘন্টা করে আমি সময় চাই, বলে যে আধা ঘন্টা করে বাসায় সময় দিবা, আধা ঘন্টা পড়লে না। মানে এখানে এমন ভাবে পড়ানো হয়, এটা পড়ে নিবি ওটা করে নিবি এসব চলে না এখানে। এখানে পুরোটাই তোমাকে, এখানে যতটুকু সময় আসছো ইনভেস্ট করতে তো আসছো, বাসায় যে যা ইচ্ছা করো, খেলা দেখো, গেম খেলো, ওটা বাসার টাইম। কিন্তু এখানে পড়তে আসছো কি, টাইমটা কাজে লাগাইতে হবে না? কাজে লাগাই চলো। তো টাইপ 5 আমাদের হচ্ছে পরিবেশ সম্পর্কিত আর কি টাইপটা। সো পরিবেশ মানে পরিবেশ সম্পর্কিত যাবতীয় কিছু শিখবো। তো টাইপ 5 হচ্ছে